আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম দোস্ত আজিজও, কেমন আছেন সবাই? বৈষম্যবাদী এই কোটা বিরোধী আন্দোলনের সুবাদে স্বাধীন হওয়া এই বাংলাদেশের মধ্যে যখন একেবারে রাষ্ট্র পর্যায় থেকে নিয়ে একেবারে সামাজিক পর্যায় পর্যন্ত সবখানে ক্ষমতার হাত বদল চলতেছে, সেই সময়ে বাংলাদেশের প্রসিদ্ধ 3টি মাদ্রাসার মধ্যেও ক্ষমতার হাত বদল হয়েছে। এর মধ্যে 2টি মাদ্রাসা এই জালিম লীগের করাল গ্রাস থেকে উদ্ধার হয়েছে, আর একটি মাদ্রাসা আলেমদের মধ্য থেকে এক পক্ষের হাত থেকে অন্য পক্ষ গিয়ে দখল করেছে। আর এই 3টি মাদ্রাসাই আমার জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম যেই মাদ্রাসাটির কথা বলবো সেটা হলো আমাদের প্রাণের জামিয়া, যেখানে আমার রক্ত মাংস সব কিছু গঠিত হয়েছে। জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা আওয়ামী কুকুরদের জোরপূর্বক গঠন করা কমিটির হাত থেকে মুক্ত হয়ে হজরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেবের হাতে ফিরে এসেছে। ঢাকার আরেকটি ঐতিহ্যবাহী বিখ্যাত মাদ্রাসা হজরত মুফতি আমিনী সাহেবের রেখে যাওয়া আমানত লালবাগের জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসা জাতীয় গাদ্দার মুফতি ফয়জুল্লাহর ইসলামী আওয়ামী ঐক্যজোট লীগের করাল গ্রাস থেকে মুক্ত হয়ে তার যথাযথ স্থানে তার সম্মানজনক জায়গায় সেটা ফিরে এসেছে। আর তৃতীয় যেই মাদ্রাসাটি রয়েছে ওই মাদ্রাসা নিয়েই আমাদের আজকের আলোচনা। সেই মাদ্রাসার নাম হলো জামিয়া রহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদ্রাসা ওয়াকফ এস্টেট। এই জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসা নিয়ে 2টি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই একেবারে একটা টানাপোড়েন চলতেই আছে। এর একদিকে রয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির পরিবার, আর অপর দিকে রয়েছে মাদ্রাসার মূল ওয়াকফ কমিটি। আমি নিজে মুফতি মনসুরুল হক সাহেবের মাদ্রাসায় 1 বছর পড়েছিলাম। তখন দেখেছি যে মুফতি সাহেব দামাত বারকাতুহুম প্রত্যেক বছরের শুরুর কয়েকটা দিনে তিনি এই রাহমানিয়া ভাগ হওয়ার বা রাহমানিয়া এক পক্ষের হাত থেকে অপর পক্ষের হাতে কিভাবে গেল, কেন গেল, কারা হকদার, কারা দাবিদার, কারা দখলদার, এই বিষয়টি তিনি খুব বিস্তারিত আকারে তুলে ধরেন। সেই বিস্তারিত বর্ণনার মধ্যে মুফতি সাহেব এই কথাটা একেবারে স্পষ্ট করে বলেন, মূল দ্বন্দ্বটা শাইখুল হাদিসের পরিবারের সাথে এই মাদ্রাসার কমিটির দ্বন্দ্ব, মুফতি মনসুরুল হক সাহেবের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। সুতরাং আজকের এই ভিডিওর মধ্যে আমরা 2টা পক্ষ উল্লেখ করার ক্ষেত্রে আমরা শাইখুল হাদিস পরিবার উল্লেখ করব, আর অপর দিকে ওয়াকফ স্টেট কমিটি উল্লেখ করব, যাতে করে এই বিষয়টা বারবার আমাদের সামনে থাকে। মূল 2টা প্রতিপক্ষ হলো উনারা। ভিডিওর শুরুতেই একটা কথা আমি একেবারে ক্লিয়ার করে দেই যে আমি এখানে যেই ইতিহাসটা আলোচনা করছি এই ইতিহাসটা আমি সরাসরি মুফতি মনসুরুল হক সাহেবের মুখ থেকে শুনেছি, এবং উনাদের পয়গামে সুন্নত নামক একটি স্মারক গ্রন্থের শেষ অংশের মধ্যে এই ঘটনাটা আমি বিস্তারিত পেয়েছিলাম। সুতরাং এই বর্ণনাটা একেবারেই একপক্ষীয় বর্ণনা, তবে এর অপর পক্ষের আসলে কোনো বর্ণনা নেই। আমি এই ভিডিও করার আগেও বেশ কিছুটা ঘাটাঘাটি করছি যে অপর পক্ষের কোনো বর্ণনা পাওয়া যায় কিনা, অপর পক্ষের কেউ এই ঘটনার বিস্তারিতটা আসলে তুলে ধরেছে কিনা, কিন্তু আমি পাইনি। সুতরাং কেউ যদি অপর পক্ষ থেকে বিস্তারিত ঘটনার কোনো বিবরণ পান অথবা কেউ জেনে থাকেন তাহলে তিনি কমেন্টে বলতে পারেন, অথবা এমন কোনো সোর্স উল্লেখ করতে পারেন যেখান থেকে আমরা ওই পক্ষের দিক থেকে পুরো বিষয়টা আমরা বুঝতে পারবো, জানতে পারবো। রাহমানিয়ার এই দ্বন্দ্বের ইতিহাস বুঝতে হলে আমাদেরকে একেবারে লালবাগের জমানা থেকে ইতিহাস টান দিতে হবে, কারণ রাহমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাই হয়েছিল লালবাগ থেকে বের হওয়ার পরে। কিন্তু কথা হচ্ছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী এবং মুফতি মনসুরুল হক সাহেব উনারা কেন লালবাগ থেকে বের হয়েছিলেন, বিস্তারিত ইতিহাসের দিকে যাব না, বরং আমি মূল পয়েন্টটা বলে দিই। উনাদের এই লালবাগ থেকে বের হয়ে নতুন একটা মাদ্রাসা করার পিছনে মূল যেই মোটিভটা ছিল সেটা হলো রাজনীতি বিরোধিতা। অর্থাৎ তারা একেবারে মৌলিকভাবে ছাত্র রাজনীতির একেবারে ঘোরতর বিরোধী ছিলেন। মাদ্রাসায় কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড হবে না, কোনো উস্তাদ, কোনো ছাত্র কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয় থাকবে না, এমন একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই মূলত তারা লালবাগ থেকে চলে গিয়ে মোহাম্মদপুরে রাহমানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করেছিলেন। জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয় 1986 সালে, তবে 1988 সালে এটি একটি ওয়াকফ স্টেট হিসেবে সরকারিভাবে নিবন্ধিত হয়। 2জন ব্যক্তি এই মাদ্রাসার জন্য জমি ওয়াকফ করেছিলেন, তার মধ্যে একজন হলেন হাজি নূর হোসেন সাহেব, আরেকজনের পুরো নাম আমার মনে নাই, তবে তার নাম আলী। এই জন্য এই 2জনের নাম মিলিয়ে বলা হয় আলী অ্যান্ড নূর রিয়েল এস্টেট। 2 বছর আগে যখন সরকার আদালতের রায় বাস্তবায়ন করার জন্য এই মাদ্রাসার দখলটা নিজে যায় ওয়াকফ কমিটিকে বুঝায় দিছে, তখন স্বয়ং মাহফুজুল হক সাহেব নিজেই বর্ণনা করেছেন যে হ্যাঁ, এটা অবশ্যই ওয়াকফ সম্পত্তি, এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি না, তাদের পারিবারিক সম্পত্তি না।
সুতরাং যারা পারিবারিক সম্পত্তি মনে করে এই দাবি করে যে এটা শাইখুল হাদিস সাহেবের সম্পত্তি, এটা শাইখুল হাদিস সাহেবের পরিবারের কাছেই থাকতে হবে, তার সন্তানদের হাতেই থাকতে হবে, আসলে এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। ঘটনার মূলে প্রবেশ করার আগে এই যে সম্পদটা, এই যে মাদ্রাসার জায়গাটা যে একটা ওয়াকফ এস্টেট, এই বিষয়টা আপনাদের মাথায় রাখা লাগবে। অন্যথায় আপনি পেঁচিয়ে যেতে পারেন যে আসলে কোন পক্ষ হকদার, কিভাবে হকদার, এটা আপনি নাও বুঝতে পারেন। এবং আমার বুঝ অনুসারে এই দুই রাহমানিয়ার দ্বন্দ্বের মূল ভিত্তিটাই এখানে, যেহেতু এটি একটি ওয়াকফ এস্টেট, সুতরাং ওয়াকফ এস্টেটের যে নির্ধারিত কমিটি আছে, মোতাওয়াল্লি কমিটি আছে, তারাই সাধারণত ওয়াকফ এস্টেটের জিম্মাদার হবে, পরিচালনা কমিটি হবে, তাদের মাধ্যমেই মাদ্রাসা পরিচালিত হবে। এটি একটি স্বাভাবিক বিষয়। কিন্তু অপরপক্ষ মনে করতেছে এটা একটা পারিবারিক সম্পত্তি, এটা একটা ব্যক্তিগত সম্পত্তি, সুতরাং ব্যক্তি মালিকানার বাইরে এটা যেতেই পারে না। এই ওয়াকফ এবং ব্যক্তি মালিকানার দ্বন্দ্বের কারণেই মূলত দুইটি পক্ষ সৃষ্টি হয়েছে, যাদের মধ্যে আজকে জামিয়া রহমানিয়া আরাবিয়া একবার এই পক্ষে যায়, আরেকবার এই পক্ষে যায়, উভয়ের মধ্যে একটা বিশাল কেচাল লেগে আছে। জামিয়া রহমানিয়া যখন প্রতিষ্ঠা হয় তখন এর প্রধান সাইনবোর্ড ছিলেন কিন্তু শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। কিন্তু মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হলো তখন এর প্রথম প্রিন্সিপাল হিসাবে নিযুক্ত হন হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব। তারপরে দ্বিতীয় প্রিন্সিপাল হিসাবে নিযুক্ত হন হযরত মাওলানা আলী আসগর সাহেব। এরপর তৃতীয় পর্যায়ে এসে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি জামিয়া রহমানিয়ার প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হন। শাইখুল হাদিস সাহেব যখন জামিয়া রহমানিয়ার প্রিন্সিপাল নিযুক্ত হন তখন তিনি আবার মাদ্রাসার মধ্যে রাজনীতির প্রচলন শুরু করেন। ছাত্র এবং ওস্তাদদেরকে রাজনীতিতে সক্রিয় হওয়ার অনুমতি এবং সুযোগ তিনি সৃষ্টি করে দেন। তখনই মাদ্রাসার মধ্যে কমিটি এবং ওস্তাদদের ভিতরে একটা কোন্দল শুরু হয়ে যায়, কেননা এই মাদ্রাসা প্রতিষ্ঠাই হয়েছিল রাজনীতির বিষাক্ত ছোবল থেকে মাদ্রাসার পরিবেশকে রক্ষা করার জন্য। কিন্তু যেহেতু শাইখুল হাদিস সাহেব নিজেই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, এই জন্য তিনি স্বাভাবিকভাবেই তার মাদ্রাসার মধ্যে রাজনীতির একটা পরিবেশ তিনি তৈরি করে ফেলেছেন এবং এই পরিবেশের শিকার হয়েই তার সুযোগ্য পুত্র হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম তখন ছাত্র রাজনীতির দায়ে এই মাদ্রাসা থেকে বহিষ্কার হন। কেননা মাদ্রাসার কানুনের মধ্যে এটাও অন্তর্ভুক্ত ছিল যে কোনো ছাত্র যদি রাজনীতির সাথে জড়িত আছে বলে প্রমাণিত হয় তখন তাকে বহিষ্কার করা হবে। সুতরাং সেই হিসাবে মামুনুল হক সাহেব বহিষ্কার হন। কিন্তু এখান থেকে সমস্যা আরো বাড়তে থাকে। এক পর্যায়ে শাইখুল হাদিস সাহেবকে মিটিং এর মধ্যে ডাকা হয় এবং এই জন্য জবাবদিহিতা করা হয়। তখন শাইখুল হাদিস সাহেব তার প্রিন্সিপালের পদ থেকে নিজেই অব্যাহতি নিয়ে নেন। এরপরে সেখানে তার জায়গায় প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত করা হয় হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেবকে। কিন্তু মজার বিষয় হলো বাহাউদ্দিন সাহেব স্বয়ং শাইখুল হাদিস সাহেবেরই দলের একজন মানুষ ছিলেন। তাই যে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার দায় নিয়ে শাইখুল হাদিস সাহেবকে সরে যেতে হলো, তিনিও যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এই জন্য তিনি কোনোভাবেই এই রাজনৈতিক পরিবেশটাকে কন্ট্রোল করতে পারলেন না। ফলে এর দায় মাথায় নিয়ে তাকেও এক পর্যায়ে প্রিন্সিপালের পদ থেকে সরে যেতে হয়। অতঃপর জামিয়া রহমানিয়ার প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হন হযরত মাওলানা হিফজুর রহমান মোমিনপুরী সাহেব দামাত বারকাতুহুম। একটা বিষয় লক্ষ্য করবেন, সেই কমিটি এবং সেই প্রিন্সিপাল কিন্তু এখনো বর্তমান। সেই কমিটির জায়গাতেই আছে, সেই হিফজুর রহমান সাহেব সেই প্রিন্সিপালের জায়গাতেই আছে। কিন্তু 2001 সালে মাদ্রাসা থেকে উচ্ছেদ হওয়ার পর তারা আবার সেম নামে, সেম কমিটিতে, সেম প্রিন্সিপাল দিয়েই আবার মাদ্রাসা তারা পরিচালনা করে চলেছেন। এখন হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব তো প্রিন্সিপাল হলেন, কিন্তু ঘুরে ফিরে সমস্যা একটা থেকেই গেল, কারণ শাইখুল হাদিস সাহেব হিফজুর রহমান সাহেবেরও ওস্তাদ। সুতরাং তিনি আসলে নিজের ওস্তাদের উপর কর্তৃত্ব তেমন ভাবে ফলাতে পারছিলেন না এবং এটা সম্ভবও না। আমাদের কওমের ছাত্রদের মধ্যে এতটুকু আদব সবসময়ই থাকে যে আমরা আমাদের ওস্তাদ একটু ভুল করলেও আমরা আসলে তাকে পরিপূর্ণভাবে তার জন্য শাস্তি দিতে পারি না, এটা আমাদের আদবের কারণে হয়। ঠিক একই সমস্যায় হযরত মোমিনপুরী দামাত বরকাতুহুম পড়েছিলেন। অপরদিকে শাইখুল হাদিস সাহেব কমিটির সাথে একটু দ্বন্দ্ব হয়ে কমিটিকে উৎখাত করার একটা হুমকি দেওয়ার কারণে তাকে সাময়িকভাবে মাদ্রাসা শাইখুল হাদিস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু কথা হলো, শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো একজন মানুষকে মাদ্রাসার ক্লাস থেকে সরিয়ে দেওয়াটা আসলে তার জন্য কি মানানসই ছিল? একদমই না। এই জন্য বাংলাদেশের যত বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন তারা একটি সভা করে একটা সমঝোতার মাধ্যমে, বিশেষ করে হযরত নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি আবার প্রস্তাব করলেন যে অন্তত শাইখুল হাদিস সাহেবকে বুখারীর একটা ক্লাস হলেও যেন মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। কমিটির মিটিং এ তার এই সুপারিশটি গৃহীত হয় এবং শাইখুল হাদিস সাহেবকে তার বুখারীর দর্স ফিরিয়ে দেওয়া হয়। একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, সেটা হলো এই যখন ঘটনাগুলো ঘটতেছে তখন কিন্তু শাইখুল হাদিস সাহেবের সুযোগ্য সন্তান হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব তখনও রাহমানিয়া মাদ্রাসারই উস্তাদ। তো একদিকে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে ক্লাস করাচ্ছেন,
এবং অপরদিকে এরই মধ্যে তিনি দুইবার চেষ্টা করলেন যেন তিনি মাদ্রাসার নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিতে পারেন, কিন্তু যে কোনো ভাবেই হোক শাইখুল হাদিস সাহেব মাদ্রাসার পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়াতে ব্যর্থ হলেন। স্বাভাবিকভাবেই এই নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি কমিটির কাছে পছন্দ হলো না, এই জন্য তারা শাইখুল হাদিস সাহেবকে স্থায়ীভাবে মাদ্রাসা থেকে অব্যাহতি দিয়ে দিলেন। এই অব্যাহতি নিয়ে আবার বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম বসলেন, আবারও তারা কমিটিকে রাজি করালেন যেন কমিটির পক্ষ থেকে আবারও শাইখুল হাদিস সাহেবকে আবেদন করা হয় যেন তিনি মাদ্রাসায় আবার ক্লাস নেন। কিন্তু এবার আর শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় ক্লাস নিতে কোনোভাবেই রাজি হননি। এরপরেই আসলো মূল ঘটনা। 2001 সালে যখন 4 দলীয় ঐক্যজোট সরকার গঠন করলো, নির্বাচন জিতলো, ওই 4 দলীয় ঐক্যজোটের মধ্যে কিন্তু শাইখুল হাদিস সাহেবের দলও ছিল। সুতরাং একদিক থেকে তারা এখন সরকারি দল, পাওয়ারফুল দল। এই জন্য বার্ষিক পরীক্ষার বন্ধে যখন প্রায় সকল ছাত্ররাই যার যার বাড়িতে চলে গেছে, অল্প কিছু ছাত্র যারা মাদ্রাসায় থেকে গেছে, ওই সময় হঠাৎ করেই একদিন অতর্কিতভাবে মাদ্রাসা ঘেরাও করে ফেলেন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির পক্ষের লোকেরা।